topics you can ask me. আমাদের এই যে চ্যাপ্টারটা হচ্ছে আমরা দেখছি বা পড়ছি, এই চ্যাপ্টারের এটা হচ্ছে লাস্ট টপিক। সো এই চ্যাপ্টারে আপনাদের কোনো মানে রাইটিং, মানে আমরা যখন রাইটিং শুরু করতেছি আর কি, সো আপনাদের কোনো কোয়ারি আছে কিনা? এক্সপিরিয়েন্স দ্য বেস্ট টিচার, এটা এমনিতে বোঝাই যায়। সেটা হচ্ছে কি যে আমরা যখন প্রথম প্রথম লিখতেছি সেটা একটু ভয়ানকভাবেই থাকে যে দের আর মেনি ইস্যুস ইউ নিড টু রিমেম্বার হোয়াইল রাইটিং, অডিয়েন্স, টাস্ক ব্রেকডাউন অ্যান্ড সো অন। যে অডিয়েন্স কীভাবে নিবে, আমার টাস্ক ব্রেকডাউন করা, এবং আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা অলরেডি দেখে আসছি। ভাগে ভাগে দেখা, ডক প্ল্যান করা, আপনার শিডিউল করা, স্পেসিফিকেশন করা, তারপর হচ্ছে সেগুলোকে আপনার কন্টেন্ট অনুযায়ী ভাগ করা, ইন্টারফেস টাইপ, বা হচ্ছে যে আপনার বা ইন্টারফেস ইনফরমেশন, আপনার কনসেপ্টুয়াল ইনফরমেশন, প্রসিডিউরাল ইনফরমেশন, রেফারেন্সিয়াল মানে রেফারেন্স ইনফরমেশন, এরকম বেশ কিছু কন্টেন্ট বা হচ্ছে যে আপনার টাইপ অফ কন্টেন্ট ভাগ করা, টাইম শিডিউলটা চেঞ্জ বা টাইম শিডিউলটাকে তৈরি করা, এরকম বেশ কিছু জিনিসগুলোতে আমরা হচ্ছে ভাগ করেছি। সো ভাগ করার কারণ এটাই কারণ যে আমরা যখন এক্সপিরিয়েন্সড হব, মানে এক্সপিরিয়েন্সড হওয়ার আগে আমাদের কিন্তু ভুল হবে, এটাই স্বাভাবিক। সো দেন there are the sleeping schedules, constantly changing information sources, and other issues that need your attention during the content development process. So obviously content developmenটের সময় আপনাকে এই প্রসেসগুলো মাথায় রাখতেই হচ্ছে। সেটা হচ্ছে কি যে আপনার স্লিপিং শিডিউল রয়েছে, বা হচ্ছে যে আপনার কনস্ট্যান্টলি বারবার একই জায়গায় চেঞ্জ করতে হচ্ছে। এটা কিন্তু খুবই খুবই মানে একটা ডিসগাস্টিং একটা বিষয় যে একটা জায়গায় বারবার চেঞ্জ করা। সো আমার ইনফরমেশন বারবার চেঞ্জ হচ্ছে, ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, বা ডে বাই ডে আমাকে প্রত্যেক দিন হচ্ছে কি ওই জায়গাটাতে চেঞ্জ করতে হচ্ছে। সো এটা কিন্তু রিয়েলি আবার আমার কনসেপ্টটা কিন্তু তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন কনসেপ্ট চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আমার বাকি রেফারেন্সও চেঞ্জ হচ্ছে, ইন্টারফেসও চেঞ্জ হচ্ছে, এবং বাকি প্রসিডিউরটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। নিউ প্রসিডিউর আমাকে তখন ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। সো ডিউরিং দ্য কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেস, if it all sounds like too much handle, realize that new writers are rarely asked to draw up doc plans, create outlines and write the content. Senior writers and project managers often handle the planning and project management responsibilities. বুঝতেই পারতেছেন যে যেটা যদি হ্যান্ডেল করতে বা হচ্ছে যে রিয়েলাইজ করতে যে একটু ঝামেলা হয়, তাহলে হচ্ছে কি রাইটার যারা হচ্ছে যে মানে কোনগুলোতে, সেগুলো হচ্ছে কি যে ডক প্ল্যান ড্রপ করা বা একটা আউটলাইন তৈরি করা, কন্টেন্ট লিখা। সো সেক্ষেত্রে হচ্ছে কি সিনিয়র যে রাইটাররা আছে বা প্রজেক্ট ম্যানেজার আছে, তাহলে তারা হচ্ছে কি এই ধরনের জায়গাতে একটু প্ল্যানিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিসটা নিতে পারে। হাউএভার অ্যাজ ইউ বিকাম এ মোর এক্সপিরিয়েন্সড রাইটার, your involvement in the management side of projects will most likely increase. যখনই আপনি একটু এক্সপিরিয়েন্স রাইটার হয়ে যাবেন তখন হচ্ছে কি যে আপনার এই ম্যানেজমেন্ট সাইডের ইনভলভমেন্টগুলো একটু আরও বেড়ে যাবে। মানে তখন আপনার লিখার চেয়ে বেশি হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সাইডের ইনভলভমেন্ট বেশি থাকবে, যে কোন জায়গায় কী লিখতে হবে। অ্যাকচুয়ালি লিখাটা কিন্তু আপনি ডেলিভারেবলস দেখে দেখে লিখতে পারবেন, বাট লিখার সিস্টেমটা কি, লিখার ওয়েটা কি, কোনভাবে লিখতে হবে, কোন জায়গাতে কি কি ইনপুট করতে হবে, কি কি আপনাকে লিখতে হবে না, কি কি হচ্ছে আপনার কাকে বেস করে লিখতে হবে, কোন অডিয়েন্সকে লিখতে হবে, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। সো যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন হচ্ছে কি আপনার জন্য বেশ সুবিধা হবে কি যে এই ম্যানেজমেন্ট সাইডগুলোতে বেশি মানে ইনভলভমেন্ট বাড়ানোর আর কি। Many companies base technical writers job descriptions to level of the experience and the amount of management responsibility the job entails. For example, মানে অবভিয়াসলি যে অনেক কোম্পানি যখন টেকনিক্যাল রাইটারদের জব ডেসক্রিপশন দেখে, মানে হচ্ছে যে তাদেরকে নেওয়ার জন্য কোনো জব ডেসক্রিপশন দেয় রিক্রুটমেন্ট করার জন্য, সো তখন তাদের ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি কিন্তু দেখে। এক হচ্ছে তাদের লেভেল অফ এক্সপিরিয়েন্সটাও দেখে, দুই হচ্ছে তাদের ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিসটাও দেখে। সো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কন্টেন্ট রাইটার হন বা হচ্ছে যে কন্টেন্ট রাইটার না হলে টেকনিক্যাল রাইটার হন, এটা কিন্তু খুব বড় একটা প্রফেশন। এই প্রফেশন থেকে কিন্তু আমি জিনিসটাকে চিন্তা করি এইভাবে যে যে প্রফেশনটা আমাকে অনেক বেশি প্রফিট দিতে পারবে, আমার কন্টিনিউয়াস উন্নতি করার, মানে আমি এক জায়গায় বসে থাকবো না। যখনই কোনো জবে আপনাদের যাওয়ার চিন্তা ভাবনা থাকবে তখনই দেখে নেবেন যে ওই জবটাতে আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আছে কিনা বা ডেভেলপমেন্ট আছে কিনা। যখনই ডেভেলপমেন্ট থাকবে, ইমপ্রুভমেন্ট থাকবে, ইম্প্রোভাইজ থাকবে, তখনই বুঝবেন যে আপনার প্রফিটটাও বাড়বে। কিন্তু যদি আপনি এক জায়গায় স্টাক হয়ে বসে থাকেন তাহলে কিন্তু আর আপনার ডেভেলপমেন্ট হবে না। সো যখনই আপনি এই কন্টেন্ট রাইটিংটা কিন্তু ওয়ান অফ দ্য ক্রিয়েটিভিটি নলেজ, যেখানে হচ্ছে কি আপনি অনেক কিছু আপনি কাজ করবেন ঠিক আছে, এবং আপনার লেভেলে কিন্তু বাড়বে, আপনি এক সময় কিন্তু সিনিয়র লেভেলে চলে যাবেন,
তখন আপনার লেখার স্টাইল বা আপনার ম্যানেজমেন্ট স্টাইল বা আইডিওলজি সেটা বা এক্সপিরিয়েন্স স্টাইল তখন কিন্তু ওই লেভেল ওয়ানদের সমান হবে না। আপনি তখন আপনার লেখা দেখলে বুঝতেই পারবেন যে আমার লেখাটা আগের চেয়ে কতটুকু পরিমাণ চেঞ্জ হয়েছে, কতটুকু সাবজেক্টিভ বেসড বা সাবজেক্ট ম্যাটার এক্সপিরিয়েন্স যেটা বলে আমরা যে প্রথম থেকে বলছিলাম যে এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যেটাকে বলে। সো ওইটাতে হচ্ছে কি আমরা কতটুকু ইনভলভমেন্ট হচ্ছে এবং তার সাথে সাথে ম্যানেজমেন্ট ইনভলভমেন্টও আমাদের কী পরিমাণে হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো for example, a level 1 writer has a year of experience and has no management responsibilities, whereas a level 3 writer has 7 or more years of experience and acts as a project lead and as a mentor for level 1 writers. তাহলে বুঝতেই পারতেছেন যে একজন ফার্স্ট ইয়ারে মানে একদম প্রথম শুরু করছে, তার কোনো এক্সপিরিয়েন্স তেমন নাই, বাট সেটাকে আমি যদি বলি ভালো বাংলায় যে লেভেল ওয়ান রাইটার। সো লেভেল ওয়ান রাইটারের এক্সপিরিয়েন্স এবং তার যে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস তার চেয়ে যে লেভেল থ্রি রাইটার অথবা যার হচ্ছে কি মোর দেন 5 or 7 ইয়ার্স হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আছে, সে কিন্তু অ্যাজ এ মানে অ্যাক্ট করতে পারে অ্যাজ এ প্রজেক্ট লিড হিসাবে, এবং হচ্ছে কি যারা লেভেল ওয়ান রাইটার আছে তাদের জন্য কিন্তু সে একজন ট্রেনার হিসেবেও কাজ করে বা একজন মেন্টর হিসেবেও কিন্তু কাজ করে। As you work on more and more projects, figuring out how to handle all the elements of a project becomes second nature. সো এটাই হচ্ছে কি যে আপনার শেখার মেইন যে আপনার ওয়ে, যে আপনি যখন মোর অ্যান্ড মোর প্রজেক্ট নিয়ে কাজ করবেন, বেশি বেশি প্রজেক্ট নিয়ে কাজ করবেন, একের অধিক প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি ফিগার আউট করতে পারবেন যে আপনার কোন কোন এলিমেন্ট প্রজেক্টে হচ্ছে কি ইনক্লুড করতে হবে এবং কোন কোন জায়গায় হ্যান্ডেল করতে হবে, কোন কোন জায়গায় হচ্ছে কি আপনাকে বেশ কিছু আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে, টাইম শিডিউলটা বসাতে হবে, ফ্রিজ পয়েন্ট কোথায় আমি দিব, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। টেকনিক্যাল রাইটার্স writing seminars, a degree from a technical writing program, or this book alone will not make you a good writer. শুধু আপনি কি করলেন, কিছু টেকনিক্যাল রাইটিং সেমিনার করলেন বা হচ্ছে যে একটা ডিগ্রি নিলেন কোথাও থেকে, বা একটা রাইটিং প্রোগ্রাম, একটা টেকনিক্যাল রাইটিং প্রোগ্রামের উপর একটা ডিগ্রি নিলেন, অথবা কি শুধু আমি যে বইটা পড়াচ্ছি বইগুলো পড়লেন, সেটা কিন্তু আপনাকে খুব ভালো একজন গুড রাইটার বানাবে না। রাইটার বানাবে কিন্তু আপনাকে সেটাই, যেটা হচ্ছে কি আপনি যখন মোর অ্যান্ড মোর প্রজেক্ট করবেন, অর্থাৎ রিয়েল লাইফ প্রজেক্ট করবেন। Courses, degree programs and reference books on writing can help, but working on real world projects is by far the best way to develop solid technical writing skills. স্যার একজন জয়েন করবে একটু। হ্যাঁ হ্যাঁ, আমি সাউন্ড তো জয়েন করাতাম, কোনো জয়েনিং রিকোয়েস্ট আসে নাই। আই হোপ কোনো জয়েন্ট রিকোয়েস্ট আসে নাই, আসলে হচ্ছে করতাম। না আসে নাই, জয়েন্ট রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা, সো আপনি যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন বা রিয়েল লাইফ বেসিস প্রজেক্ট করবেন বা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবেন, সেটা কিন্তু আপনার বেস্ট ওয়ে যে আপনি সলিড টেকনিক্যাল রাইটিং স্কিলকে ডেভেলপ করতে পারবেন। কোয়াইট ক্লিয়ার টপিকটা? বুঝতে পেরেছি কি আমরা? কোনো সমস্যা আছে? এই পর্যন্ত আমাদের এই যে টপিকটা আমরা শেষ করলাম বা হচ্ছে যে স্লাইডটা আমরা শেষ করলাম বা যে চ্যাপ্টারটা শেষ করলাম, এই চ্যাপ্টারটা পর্যন্ত আমাদের কোনো কোশ্চেন আছে কিনা থাকলে আমাকে বলতে পারেন। আমরা একটা মোটামুটি প্রত্যেকটা জিনিস কভার করেছি এখান থেকে, এভরি সিঙ্গেল টপিক। আজকে দিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। সো আমাদের এখন এক্সএমএল টপিকে আমরা যাব। চ্যাপ্টার 6 কিন্তু আমাদের শেষ হয়েছে মোটামুটি। এখন সাউন্ড পেয়েছি। আচ্ছা, সো আই হোপ এই চ্যাপ্টারটা আপনাদের পড়তে আরও সুবিধা হবে, বিকজ অফ আমাদের চ্যাপ্টারটার পার্ট বাই পার্ট ভিডিওগুলো আছে। তারপর যদি আপনাদের পার্ট বাই পার্ট লাগে আমি হচ্ছে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। সো যাতে আপনাদের জন্য সুবিধা হয় বুঝতে। ইউটিউবেও আছে, আর যেগুলো নাই সেগুলো হচ্ছে আমার কাছেও আছে।
তো যেগুলো ক্লাস ভিডিও মিডের আগে ছিল ওগুলো হয়তো আমার কাছে নাই, কিন্তু মিডের পর থেকে যেগুলো অনলাইনে হয়েছে সেগুলো সবগুলো ভিডিও আমার কাছে আছে। সো আমি কিছু ভিডিও আপলোড করেছিও, আর কিছু ইউটিউবেও আছে। সো চ্যাপ্টার 6টা আপনারা ফুললি দেখতে পারবেন সেখান থেকে, আর বই তো আপনার কাছে আছেই। সো আমি হচ্ছে তাহলে আমাদের যেটা নেক্সট টপিক ছিল সেটাতে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লোতে। সো এটা হচ্ছে কি আমাদের এক্সএমএল দিয়ে কাজ করা, স্ট্রাকচার অথরিং উইথ এক্সএমএল। স্ট্রাকচার অথরিং কাকে বলে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা দেখব। তো সবাই রেডি? জি স্যার। ওকে। সো প্রথমে আমরা দেখি যে স্ট্রাকচার অথরিং জিনিসটা কি, আর তারপর হচ্ছে এক্সএমএল তো শিখবই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আরও বেশ কিছু জিনিস হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। সো documentation departments increase productivity by implementing structured authoring, which enforces a structure for content and automatically assigns formatting. So documentation departments increase productivity by implementing structured authoring. Structured authoring শুরু করার আগে প্রথমে বলে নিচ্ছি যে সেটা হচ্ছে যে যারা ডকুমেন্টেশন করতেছে, ডকুমেন্টেশন ডিপার্টমেন্টটা কিন্তু আস্তে আস্তে যারা স্ট্রাকচার্ড অথরিং করে বা এই ধরনের ইমপ্লিমেন্টেশন করে তাদের প্রোডাক্টিভিটিটাকে ইনক্রিজ করে, which enforces a structure for content and automatically assigns formatting. সো যেখানে যেখানে আমাদের ফরম্যাট করার কথা ছিল এবং অটোমেটিক ফরম্যাট অ্যাসাইন করার কথা ছিল বা কন্টেন্ট স্ট্রাকচার বানানোর কথা ছিল, সো সেই জায়গাগুলোতে হচ্ছে কি ডকুমেন্টেশন ডিপার্টমেন্টটা অনেক বেশি আপনার হেল্প করে, বা হচ্ছে যে আপনার এই আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজের একটা সুযোগ তৈরি করে দেয়। Many structured authoring workflows are based on extensible markup language. যখনই আপনি স্ট্রাকচার বেসিসে স্ট্রাকচারড ওয়েতে কোনো লেখা লিখবেন বা হচ্ছে আপনার টপিকগুলোকে সাজাবেন বা ইনফরমেশনগুলোকে সাজাবেন, তখন কিন্তু আপনার জন্য খুব ইজি হয় যদি আপনি এক্সএমএলটাকে ইউজ করেন। আপনাদের লাস্ট ক্লাসে হচ্ছে কি আমি অক্সিজেন এক্সএমএল দেখাইছিলাম, মনে আছে? অক্সিজেন এক্সএমএল নামক একটা সফটওয়্যার দেখাইছিলাম আমি, সরি ওয়েবসাইট দেখাইছিলাম, মনে আছে আপনাদের? যদি মনে না থাকে তাহলে হচ্ছে আগের ভিডিওটা একটু দেখে নেবেন, ইউটিউবে আছে। সো ওই অক্সিজেন এক্সএমএলটা দেখিয়েছিলাম। সো ওটা দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমরা এক্সএমএল নিয়ে একটু কাজ করব, which is standard for defining the structure of content. This chapter explains structured authoring and XML, and it describes how they affect the documentation process and you as a technical writer. টেকনিক্যাল রাইটার হিসাবেও কিন্তু আপনাকে এক্সএমএলটা কীভাবে হেল্প করতে পারে আমাদের স্ট্রাকচার অথরিংয়ের ক্ষেত্রে। সো প্রথমে আসি স্ট্রাকচার অথরিং জিনিসটা কি। স্ট্রাকচার অথরিং ইজ এ পাবলিশিং ওয়ার্কফ্লো দ্যাট ডিফাইন্স অ্যান্ড এনফোর্সেস কনসিস্টেন্ট অর্গানাইজেশন অফ ইনফরমেশন। সো স্ট্রাকচার অথরিং হচ্ছে কি এক ধরনের পাবলিশিং ওয়ার্কফ্লো, অর্থাৎ আপনাকে কোনো ডকুমেন্টেশন দেওয়া হচ্ছে, পাবলিশ ডকুমেন্টেশন দেওয়া হচ্ছে, সরি ডকুমেন্টেশন না, ডেলিভারেবলস দেওয়া হচ্ছে, যেটা ডিফাইন্স অ্যান্ড এনফোর্সেস কনসিস্টেন্ট অর্গানাইজেশন অফ ইনফরমেশন। অর্থাৎ যে ইনফরমেশনগুলো নিয়ে আপনি কাজ করতেছেন সেই ইনফরমেশনগুলোকে খুব কনসিস্টেন্ট ওয়েতে বা অর্গানাইজড ওয়েতে ডিফাইন করা হয়েছে এবং সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে। আবার বলতেছি, স্ট্রাকচার্ড অথরিং হচ্ছে কি একটা পাবলিশিং ওয়ার্কফ্লো, মানে যেটা আপনাকে দেওয়া হবে ওয়ার্কফ্লো, সেটা আপনাকে ডেলিভারেবলস আকারে দেওয়া হতে পারে বা আপনার সফটওয়্যার আকারে দেওয়া হতে পারে, যেটাকে ডিফাইন করে এবং এনফোর্সেস করে কি কনসিস্টেন্ট অর্গানাইজেশন অফ ইনফরমেশন। যে ইনফরমেশনগুলো আপনি নিয়ে কাজ করবেন সেই ইনফরমেশনগুলোর কনসিস্টেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ একের পর এক জিনিসগুলোকে সাজানো। যে ইনফরমেশনগুলোকে নিয়ে আপনি কাজ করবেন, যেটা আপনি একটু আগে দেখে আসলেন, সো ইনফরমেশন নিয়ে কাজ করার সময় ইনফরমেশনগুলোকে কীভাবে সাজানো হচ্ছে, স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো হচ্ছে, সো সেটাই হচ্ছে কি স্ট্রাকচার্ড অথরিং। কনসিডার ফর এক্সাম্পল এ সিম্পল স্ট্রাকচার্ড ডকুমেন্ট, এ রেসিপি। একটা রেসিপি ধরে নিলাম যে সেটা হচ্ছে একটা ডকুমেন্ট। এ টিপিক্যাল রেসিপি রিকোয়ার সেভারাল কম্পোনেন্টস। যে আপনি একটা রেসিপি তৈরি করবেন সেক্ষেত্রে আপনি জিনিসটাকে কি কয়েকটা কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছেন। সেটা হচ্ছে কি এ নেম, লিস্ট অফ, মানে কি কি বানাবেন সেটা, ইনগ্রেডিয়েন্টের একটা লিস্ট, কি কি ইনস্ট্রাকশনস আছে সেটা। দ্য স্টাইল গাইড ফর এ পার্টিকুলার কুক বুক স্টেটস দ্যাট দ্য লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস শুড অলওয়েজ প্রিসিড দ্য ইনস্ট্রাকশনস। সো যে ইনগ্রেডিয়েন্টটা আপনার আছে সেই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে কি আপনার ইনস্ট্রাকশনস ফলো করে চলবে, এটাই হচ্ছে কি আপনার একটা কুক বুক বা কুক বুকের স্টাইল গাইড।
যদি একটা কুকবুকের স্টাইল গাইড আপনাকে কোনো পার্টিকুলার স্টাইল গাইড দেওয়া থাকে, মানে হচ্ছে কি আপনারা দেখেন না বিভিন্ন সময় পেপারে বা বিভিন্ন জায়গায় যে প্রসেস বাই মানে কোনটা কীভাবে আগে দিয়ে পরে দিয়ে হচ্ছে রান্না করা হচ্ছে বা কোনো রেসিপি করা হচ্ছে। সো এটার মানে হচ্ছে কি আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, এই গাইডলাইন ফলো করে হচ্ছে কি আপনি তৈরি করবেন। In an unstructured authoring environment, the cookbook editor must review the recipes to ensure that the author has compiled with a style guideline. In a structured environment, the recipe structure requires the specified organization. যদি আপনার সেটা আনঅর্গানাইজড হয় মানে আনস্ট্রাকচার্ড হয়, অবভিয়াসলি বোঝা যাবে যে সেটা হচ্ছে কি যে কুকবুক এডিটর হচ্ছে কি যে মাস্ট রিভিউ দ্য রেসিপিস টু এনশিওর দ্য অথর হ্যাজ কম্পাইল, মানে বিষয়টা হচ্ছে কি আপনার গাইডলাইনটা ওভাবে কিন্তু ফলো করা হচ্ছে না বা কোনো একটা স্টাইল মেনটেন করা হচ্ছে না যখন হচ্ছে কি সেটা আনস্ট্রাকচার্ড অথরিং এনভায়রনমেন্ট হয়। সো স্ট্রাকচার অথরিংয়ের ক্ষেত্রে বা স্ট্রাকচার এনভায়রনমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি রেসিপিটা একটা স্ট্রাকচারকে ফলো করে, যেটা হচ্ছে কি একটা স্পেসিফাইড অর্গানাইজড ওয়েতে কাজ করতেছে। আমরা সামনে দেখবো এটা কীভাবে করে। সো নোট, অ্যাজ এ নিউ রাইটার you generally don't need to know how to create or modify structured definition document which can be quite complex. Instead you just write content based on the rules established by the document. সে আপনাকে হচ্ছে কি মানে টপিক বাই টপিক কোনটার পরে কোনটা কী করতে হবে, কোন টপিকটাকে আনতে হবে সেটা না করে আপনি আপনার মতো করে স্ট্রাকচারালি আপনার যখন যেটা দরকার, আপনার যখন যেটা প্রয়োজন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি সাজিয়ে যান, তাহলে হচ্ছে কি আপনার জন্য সুবিধা হবে। তা না হলে হচ্ছে কি বিষয়টা কিন্তু কোয়াইট কমপ্লেক্স হয়ে যাবে স্ট্রাকচার অনুযায়ী সাজানো, কারণ এটার কিন্তু কোনো ধরাবাঁধা স্ট্রাকচার নাই যে এভাবেই সাজাতে হবে বা এভাবেই করতে হবে। সো সে অনুযায়ী হচ্ছে আপনি আগাতে পারেন। এলিমেন্টস অ্যান্ড হায়ারার্কি। সো একটা হায়ারার্কি আমরা দেখি, এটা হচ্ছে কি আপনার রেসিপি হায়ারার্কি, যে রেসিপির নেমের পরে হচ্ছে কি ইনগ্রিডিয়েন্ট লিস্ট। সো ইনগ্রিডিয়েন্টগুলো কী কী, তার আইটেম, কোয়ান্টিটি, প্রিপারেশন। ইনগ্রিডিয়েন্টটা তার আইটেম আর কোয়ান্টিটি, আবার আরেকটা ইনগ্রিডিয়েন্ট তার আইটেম কোয়ান্টিটি, লাস্টে হচ্ছে কি ইনস্ট্রাকশনস। সো একটা হায়ারার্কি অনুযায়ী সাজানো হয়েছে যে স্ট্রাকচার্ড অথরিং ইজ বেসড অন এলিমেন্টস। যত বেশি আমার এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট অনুযায়ী হচ্ছে কি স্ট্রাকচার্ড অথরিং করবো বা কীভাবে সাজাবো। অ্যান এলিমেন্ট ইজ এ ইউনিট অফ কন্টেন্ট, ইট ক্যান কন্টেইন টেক্সট অর আদার এলিমেন্টস, ইউ ক্যান ভিউ দ্য হায়ারার্কি অফ এলিমেন্টস ইনসাইড আদার এলিমেন্টস অ্যাজ এ সেট অফ নোডস অ্যান্ড ব্রাঞ্চেস। আপ টু ইউ, আপনি কীভাবে সাজাবেন হায়ারার্কিটাকে, কীভাবে করবেন সেটা হচ্ছে কি আপনার উপর বেস করে সেটা হচ্ছে আপনি নোড অনুযায়ী বা ব্রাঞ্চেস অনুযায়ী হচ্ছে কি তৈরি করলেন। Elements can be organized in hierarchical trees. In a recipe, the ingredient list can be broken down into ingredients which in turn items, quantities and preparation methods. So এটাই হচ্ছে আপনাদের সেই ধরনের রেসিপি হায়ারার্কি। সো পরীক্ষায় হয়তো আপনাকে আমি বলতে পারি যে আমি একটা টপিক দিয়ে দিলাম, এই টপিকের উপর বেস করে আপনি একটা হায়ারার্কি তৈরি করেন, পারবেন না করতে? যদিও এটা ফাইনালাইজ না, জি স্যার, ট্রাই করব। এটা ফাইনালাইজ না যে এটাই ফাইনাল যে এভাবেই করতে হবে তা না। সো আমি আপনাকে একটা মডেল দিয়ে দিব বা আমি আপনাকে টেমপ্লেট দিয়ে দিব, সেই টেমপ্লেট অনুযায়ী হচ্ছে আপনি তৈরি করতে পারেন। সো একটু কনসেপচুয়ালি আগাতে হবে। দ্য এলিমেন্ট হায়ারার্কি অ্যালাউজ ইউ টু অ্যাসোসিয়েট রিলেটেড ইনফরমেশন এক্সপ্লিসিটলি। সো আপনারা চাইলে ওই যেটা দেখাইছিলাম অক্সিজেন এক্সএমএল-এর ইয়েটা নামাইতে পারেন, অথবা হচ্ছে কি এক্সএমএল করার জন্য যে কোনো নামাইতে পারেন, আপনাদের এডিটর নামাইতে পারেন। এটি যেহেতু এক্সএমএল যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস হচ্ছে ট্যাগ দিয়ে করা হচ্ছে, সো যে কোনো আপনারা নামাইতে পারেন, আইডি নামিয়ে এক্সএমএল কাজগুলো করতে পারেন। দ্য এলিমেন্ট হায়ারার্কি অ্যালাউজ ইউ টু অ্যাসোসিয়েট রিলেটেড ইনফরমেশন এক্সপ্লিসিটলি। সো আপনাদের এই চ্যাপ্টার থেকে একটা কাজ থাকবে আর কি, ছোটো কাজ, সেই কাজটা হচ্ছে আপনাদের করতে হবে আর কি। সো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। দ্য এলিমেন্ট হায়ারার্কি অ্যালাউজ ইউ টু অ্যাসোসিয়েট রিলেটেড ইনফরমেশন এক্সপ্লিসিটলি। এলিমেন্ট হায়ারার্কিটা কি, আপনাকে কি করে যে কোন কোন ইনফরমেশনগুলো আপনি এক্সপ্লিসিটলি ইউজ করবেন, মানে আপনাকে কত ক্লিয়ারলি দেখানো যাচ্ছে, স্পষ্টভাবে, এক্সপ্লিসিট মানে হচ্ছে কতটুকু স্পষ্টভাবে আপনি হচ্ছে কি বিষয়টাকে দেখাতে চান, সেটা হচ্ছে কি আপনাকে অ্যালাউ করতেছে বা সেটা হচ্ছে আপনাকে তৈরি করে দিচ্ছে। দ্য স্ট্রাকচার স্পেসিফাইজ দ্যাট the ingredient list element is a child of the recipe element. The ingredient list element contains ingredient elements and each ingredient element contains 2 or 3 child element, item, quantity and optionally preparation. So sir, আপনি জিনিসটা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে ফাদার আর এটা হচ্ছে চাইল্ড, মানে ফাদার কন্টেন্ট, চাইল্ড কন্টেন্ট। আবার নেম কন্টেন্টের ভিতরে হচ্ছে কি আবার চাইল্ড কন্টেন্ট আছে, সেটা হচ্ছে কি ইনগ্রেডিয়েন্ট লিস্ট, আর ইনগ্রেডিয়েন্ট লিস্টের মধ্যে হচ্ছে কি আবার চাইল্ড কন্টেন্ট আছে ইনগ্রেডিয়েন্ট, সেই ইনগ্রেডিয়েন্টের ভিতরে আরও চাইল্ড আছে আপনার এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কি আইটেম, কোয়ান্টিটি, প্রিপারেশন, এগুলো হচ্ছে কি তার চাইল্ড ইনগ্রেডিয়েন্ট বা চাইল্ড কন্টেন্ট আর কি।
বা চাইল্ড এলিমেন্টও বলতে পারেন। সো এটা আপনার উপর বেস করে যে আপনি কোনটাকে কিভাবে সাজাবেন, কত বেশি সংখ্যক চাইল্ড আপনি ভাগ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। সো এই জিনিসটা আপনি এক্সএমএল দিয়েও করতে পারেন, প্রোলগ দিয়েও করতে পারেন আপনার ইয়াতে। আচ্ছা আপনাদের কোনটা ভালো হয় বলেন তো, এক্সএমএল করবেন না প্রোলগ করবেন? স্যার এক্সএমএলটাই থাক। আচ্ছা ঠিক আছে। সো প্রোলগ দিয়ে হচ্ছে ভালো আর কি, প্রোলগ দিলে হচ্ছে আপনার এআই সিস্টেমটা আপনি ইউজ করতে পারবেন, যে এই এই ধরনের রিলেশনগুলো যখন বিল্ড আপ করা হয় তখন হচ্ছে কি প্রোলগটাকে খুব ভালোভাবে ইউজ করা হয়। যাই হোক, স্যার দেখাই দিলে স্যার পারবো হয়তো। আচ্ছা আমি তাহলে আপনাদেরকে প্রোলগটা দেখে দিব তাহলে। প্রোলগটা খুবই ইজি, আমার কাছে খুব ইজি মনে হয়। আর এক্সএমএলটা করবেন, এক্সএমএলটা তো করতেই হবে এই জন্য যে এক্সএমএলটা আমাদের চ্যাপ্টার অনুযায়ী আমাদের এই টেকনিক্যাল রাইটিংয়েই আছে। আচ্ছা আমি দেখে দেবো একটা। In an unstructured formatted recipe, these relationships are implied by how the type looks. For example, the recipe name is in large bold type and the ingredient list items are in the smaller type. সো আনস্ট্রাকচার্ডের মধ্যে কি হয় যে মানে যেহেতু আমি চাইল্ডে মাদার মানে ফাদার চাইল্ডে ভাগ করি নাই, সো সেক্ষেত্রে হয় কি যে আমি কি করলাম, একটাকে মানে বোল্ড অক্ষরে লিখলাম, একটাকে হচ্ছে একটু মানে বোল্ড মানে এমনি নর্মাল আকারে লিখলাম। এটা দিয়ে হচ্ছে আমি রিলেশনটা বোঝাই বা রিলেশনশিপটাকে তাকে মানে দেখানোর চেষ্টা করি বা ডিজাইন করার চেষ্টা করি, যাতে হচ্ছে কি আমার মানে যতটুকু বোঝা যায় আর কি। এটা কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম না, এই জন্য এটা কি বলা হয় হচ্ছে আনস্ট্রাকচার্ড অথরিং। In an unstructured formatted recipe, these relationships are implied by how the type looks. কিভাবে মানে টাইপটা কিভাবে দেখা যাচ্ছে আর কি। ফর এক্সাম্পল, the recipe name is in the large bold type and the ingredient list item are in the smaller type. যে রেসিপির নামটা হচ্ছে কি লার্জ লার্জ বোল্ড টাইপে থাকতেছে আর ইনগ্রেডিয়েন্ট লিস্টটা হচ্ছে কি স্মলার টাইপে থাকতেছে। The publishing software however does not capture the hierarchical relationships between the recipe name and the ingredient list or the relationships of the components that makes up each ingredient list item quantity proportion। যেটা বুঝতে পারতেছেন যে আপনার হায়ারার্কিক্যাল রিলেশনশিপটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারতেছে না, যে রেসিপি নেমটা তার সাথে ইনগ্রেডিয়েন্ট লিস্টটাকে এটাকে একটা হায়ারার্কিক্যাল বা একটা ট্রি আকারে কিন্তু দেওয়াটা হচ্ছে কি পসিবল হচ্ছে না যদি আমরা আনস্ট্রাকচার্ড ওয়েতে করি। সো ইন স্ট্রাকচার্ড ডকুমেন্টস দ্য ফলোয়িং টার্মস ডিনোট হায়ারার্কি। সো ট্রি থাকতে হবে, একটা ব্রাঞ্চ থাকতে হবে, লিফ থাকতে হবে, প্যারেন্টাল থাকতে হবে, সিবলিং থাকতে হবে। সবগুলো জিনিস হচ্ছে কি ইয়া দিয়ে খুব সুন্দর করে দেখানো যায় আপনাদের প্রোলগ দিয়ে। সো ট্রি হচ্ছে কি যে দ্য হায়ারার্কিক্যাল অর্ডার অফ এলিমেন্টস বাই দ্য ওয়ে ইটস কমন টু থিঙ্ক অফ এ ফ্যামিলি ট্রি হোয়েন কনসিডারিং দ্য হায়ারার্কি এলিমেন্টস। আচ্ছা আপনাদের আজকে রাত্রে টাইম হবে? আমার কাছে প্রোলগের জি স্যার। আমার নিজের ভিডিও করা আছে, মানে ফ্যামিলি ট্রিটা, এটা প্রোলগ দিয়ে কীভাবে করা যায় ভিডিওটা আপনাকে দিয়ে দিব, দেখে তারপর আমাকে জিজ্ঞেস করবেন নাকি সরাসরি করাবো। আপ টু ইউ, আপনারা যেটা বলেন। স্যার করালে স্যার ভালো হয়, মানে স্যার সাথে সাথে শেখা যায়। হ্যাঁ সেটা একটা ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি করতে পারি কিনা, তুমি আপনাদেরকে বলে দেবনি কখন করাবো। So the hierarchical order of elements, by the way, it's common to think of a family tree when considering the hierarchy of elements. অর্থাৎ যে বাবার নিচে ছেলে, ছেলের নিচে হচ্ছে তার ছেলে, আবার ছেলের ভাই বোন থাকতে পারে। সো ওই ট্রি, ব্রাঞ্চ, লিফ এসবগুলো হচ্ছে কি থাকবে। an element with no descendant element name, descendant মানে হচ্ছে যে তারপরে আর কেউ নাই। ব্রাঞ্চ হচ্ছে যে এই সেকশন অফ হায়ারার্কিক্যাল ট্রি, যে একটা ট্রি এর কয়েকটা ব্রাঞ্চ, কয়েকটা হাত পা বেশি থাকতেছে। আর লিফ হচ্ছে কি যার নিচে আর কেউ থাকতেছে না। প্যারেন্ট অর চাইল্ড হচ্ছে কি চাইল্ড, ওই প্যারেন্ট বলেন বা চাইল্ড বলেন, প্যারেন্ট হচ্ছে কি ট্রিটা মানে প্রত্যেকটা শুরুতে হচ্ছে কি একটা প্যারেন্ট থাকে, একটা চাইল্ড থাকে, এক একটা নোডের মধ্যে একটা প্যারেন্ট একটা চাইল্ড। যদি আমি বিষয়টাকে বলি এইভাবে, সেটা হচ্ছে সো এলিমেন্টস আর সিবলিং when there are sibling। আচ্ছা যেটা বললাম, then হচ্ছে element attribute, you can store additional information about the elements in attributes. An attribute is a name value pair that is associated with a particular element। মানে আমি একটা এলিমেন্ট সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাই, সেটাই হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট।
সো একটা অ্যাট্রিবিউট হচ্ছে কি নেম ভ্যালু পেয়ার দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার এলিমেন্ট ইন দ্য recipe example. Attribute might be used in a top level recipe element to provide additional information about the recipe such as author and cuisine type. দ্যাট মিনস হচ্ছে দেখেন যদি আমি দেখাই আর কি, যে প্রথমে বললাম রেসিপির অথর হচ্ছে কি জন ডো আর কুইজিন হচ্ছে কি আমেরিকান, মানে আমেরিকান টাইপ খাবার। মানে দ্যাট মিনস হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিসকে আরও বেশি, মানে তাকে আরও বেশি ইনফরমেশন দেওয়া, আরও বেশি ইনফরমেশন প্রোভাইড করা, অ্যাডিশনাল ইনফরমেশন। এটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট। Attribute provide a way of further classifying information. If each recipe has cuisine assigned, you could easily locate all Greek recipes by searching for that attribute. Without attributes, this information would not be available in the document. To sort recipes by cuisine in an unstructured document, a culinary expert would need to read each recipe. আচ্ছা, বিষয়টা খুবই সহজ করে বলি। বিষয়টা হচ্ছে কি যে যখন আপনি হচ্ছে রেসিপির মধ্যে দিয়ে দিলেন যে এই অথরটা কে, মানে কে হচ্ছে এটাকে লিখছে এবং সে কী নিয়ে লিখছে, কুইজিনটা হচ্ছে আমেরিকান আর লিখছে কি জন ডো, তা হচ্ছে কি আপনার বিষয়টাকে আপনি আরও ক্লিয়ার করে ফেলতে পারলেন যে এগুলো হচ্ছে আমেরিকান, এগুলো হচ্ছে গ্রিক, কোনগুলা কোন কুইজিনে পড়বে সেই কুইজিনটা হচ্ছে কি আপনি ভাগ করে দিলেন। আর এটা হচ্ছে কি স্ট্রাকচার ওয়েতে আপনি যখন লিখলেন। কিন্তু যখন আপনি আনস্ট্রাকচার ওয়েতে লিখতেছেন তখন হচ্ছে আপনি বড় ছোটো করে লিখতেছেন, একটা বোল্ড অক্ষর দিয়ে লিখতেছেন, একটা ছোটো লিখতেছেন, একটা বড় লিখতেছেন, তখন হচ্ছে কি আপনাকে একজন ইয়াকে আনতে, এটা তখন হচ্ছে কি আপনাকে এই রেসিপিটাকে সর্ট করার জন্য যে কোনটাকে কোথায় বসাবো, কি কোথায় বসাবো না বসাবো, বা আমার অ্যাট্রিবিউট যেহেতু কম, সেক্ষেত্রে হচ্ছে কি আমি একটা কুলিনারি এক্সপার্ট, কুলিনারি মানে হচ্ছে যে রন্ধন শিল্পে, মানে যে রান্না করাতে খুব ভালো জানে আর কি, রন্ধন শিল্পের এক্সপার্ট আর কি, আর্টিস্ট, তাকে বলা হয় কুলিনারি এক্সপার্ট, রান্না বান্নায় খুব ভালো জানে আর কি, কুক যেটাকে বলে। সো কুলিনারি এক্সপার্টকে কি তখন আপনাকে আনতে হবে যেন সে তখন আপনাকে বুঝাই দিবে যে এই খাবারটা হচ্ছে এই 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 কুইজিনে যাবে, ওই খাবারটা হচ্ছে ওই কুইজিনে যাবে। সো এটা হচ্ছে কি আপনার স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড অথরিংয়ের মধ্যে পার্থক্য। এটা কিন্তু আপনার পরীক্ষা আসতে পারে যে স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড অথরিংয়ের মধ্যে মেইন পার্থক্যটা কী, বা আপনি এটাকে এক্সাম্পল দিয়ে বোঝান। ঠিক আছে, জি স্যার। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, দেন হচ্ছে কি যে আচ্ছা, when structured content is stored in a database, the attribute provide a way to search for a specific information. Think of attributes as information about information, which is a metadata. আচ্ছা, মানে একটা ইনফরমেশনের জন্য ওটাকে বোঝার জন্য আরও ইনফরমেশন দিলেন, স্পেসিফিক করে দিলেন, সেটাকে বলা হয় হচ্ছে মেটাডাটা। সেটা হচ্ছে কি স্ট্রাকচার্ড কন্টেন্টে থাকে ডেটাবেসের মধ্যে। আমরা যখন ডেটাবেস করি, ডেটাবেসের মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, পয়েন্ট আছে, সেটা হচ্ছে মেটাডেটা। আপনারা এটা একটু সার্চ করে দেখতে পারেন মেটাডেটাটা। স্যার ওই যে স্যার ডেটা অ্যাবাউট ডাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ডাটা অ্যাবাউট ডাটা, এটা হচ্ছে মেটাডাটা। অর্থাৎ আরও বেশি অ্যাট্রিবিউট প্রোভাইড করে, ইনফরমেশন প্রোভাইড করে স্পেসিফিক ইনফরমেশন সম্পর্কে। ফরম্যাটিং স্ট্রাকচার ডকুমেন্টস, while writing a structured document you don't apply paragraph formats to text as you do in unstructured word processing programs. যখন আপনি স্ট্রাকচার ডকুমেন্ট অনুযায়ী লিখতেছেন, আপনাকে কিন্তু এটা অ্যাপ্লাই করার প্রয়োজন নাই যে একটা প্যারাগ্রাফ আকারে আপনাকে লিখতে হবে বা ইয়া করতে হবে। when you put text in element, formatting is assigned based on the element. সো আপনি এলিমেন্ট কি আছে তার উপর বেস করে হচ্ছে কি আপনার ফরম্যাটটাকে আপনি অ্যাসাইন করবেন, এলিমেন্টগুলোকে সাজাবেন। Some applications show the formatting as you create content like a word processor. Other applications apply the formatting later when the content is processed for output. সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কীভাবে হচ্ছে কি আপনারটাকে ফরম্যাট করবেন বা আপনার ডকুমেন্টেশনটাকে কীভাবে আপনি ফরম্যাট করবেন। সো আপনার যে এলিমেন্টগুলো আছে সেই অনুযায়ী হচ্ছে আপনি কি জিনিসটাকে সাজাবেন। সো এক্সএমএল হচ্ছে কি আমরা তখন নিয়ে আসবো। সো এক্সএমএল হচ্ছে কি এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডিফাইন আন্ডারস্ট্যান্ডিং ফর স্টোরিং স্ট্রাকচার্ড কন্টেন্ট ইন টেক্সট ফাইলস। The standard is maintained by the World Wide Web, মানে W3C কনসোর্টিয়াম, যে এটা সরাসরি এক্সএমএল হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যে আমাদের আছে তারাই হচ্ছে জিনিসটাকে বানাইছে আমাদের এই স্ট্রাকচার্ড কন্টেন্টগুলোকে স্টোর করার জন্য ইন এ স্ট্রাকচার্ড ওয়ে in text file. XML is related to other markup languages including hypertext markup language HTML, which you may have to use build web pages. HTML is one of the simpler markup language. It is a very small set of tags. আপনারা সবাই HTML সম্পর্কে জানেন আর কি, এটা ওয়েব পেজ তৈরি করা হয় এবং হচ্ছে যে আপনার একদম সিম্পলার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং কিছু সেট অফ ট্যাগ থাকে।
স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এসজিএমএল, এই এসজিএমএল এর আন্ডারই হচ্ছে বাকি সবগুলো থাকে আর কি। সো এই যে আমাদের যে এক্সএমএল যে বললাম, এই এক্সএমএলটা কিন্তু মেনলি এসজিএমএল আন্ডারই থাকে, স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটু হেভি ডিউটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এজন্য হচ্ছে কি এটা ইউজ করাটা একটু ঝামেলা বা ইউজ করা একটু কষ্ট, সেজন্য হচ্ছে কি একটু লার্জ ভলিউম মানে মানে হচ্ছে যে একটু লিমিটেড পোর্শনের জন্য হচ্ছে কি এক্সএমএলটাকে ইউজ করা হয়, বা একটু লো লেভেলের জন্য হচ্ছে কি এক্সএমএলটা ইউজ করা হয়। কারণ স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এসজিএমএলটা কিন্তু একটু হেভি ডিউটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইমপ্লিমেন্টিং এসজিএমএল ইজ অ্যান enormous undertaking. Because of this, HTML's acceptance has been limited to industries producing high volumes of highly structured information. For example, aerospace, telecommunication and government. গভর্নমেন্টের বেশিরভাগ জায়গাতে কিন্তু আপনার এক্সএমএল দিয়ে কাজ করা হয়, সো এসডিএমএল তে কাজ করা হয় না, বিকজ এসডিএমএলটা কিন্তু একটু হেভি ডিউটি। XML is simplified form of HTML that is designed to be easier to implement. So XML টা কিন্তু HTML এরই একটা সিম্পলিফাইড ফর্ম, যেন খুব সিম্পলি আমরা ডিজাইন করতে পারি। Publishing applications require complex frameworks to represent the structures of technical documents, including part catalogs, training manuals, reports, and user guides. And XML can provide those structures. XML সব ধরনের স্ট্রাকচারই কিন্তু প্রোভাইড করতে পারে, যেগুলো আমরা পাবলিশিং ওয়ার্কফ্লো বা পাবলিশিং অ্যাপ্লিকেশন বলি। সো সেটাই বলছে যে পাবলিশিং অ্যাপ্লিকেশনস রিকোয়ার কমপ্লেক্স ফ্রেমওয়ার্কস টু রিপ্রেজেন্ট দ্য স্ট্রাকচারস। সো আপনাদের এই স্ট্রাকচারগুলোকে বা টেকনিক্যাল ডকুমেন্টের স্ট্রাকচারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য একটু কমপ্লেক্স ফ্রেমওয়ার্ক দরকার হয়, যদি আমরা সেগুলোকে পাবলিশিং অ্যাপ্লিকেশন আনতে চাই। সো তখন হচ্ছে কি মানে সেগুলো কী ধরনের হতে পারে, যেমন আপনি হচ্ছে যে কোনো ক্যাটালগে ভাগ করলেন, বা ট্রেনিং ম্যানুয়ালে ভাগ করলেন, রিপোর্টে ভাগ করলেন, ইউজার গাইডে ভাগ করলেন, তখন হচ্ছে কি আপনার এক্সএমএলটা ইউজ করার প্রয়োজন পড়ে। সো কিভাবে এক্সএমএল এবং স্ট্রাকচার অথরিং রিলেটেড, সেটা হচ্ছে কি স্ট্রাকচার অথরিং ইজ এ কনসেপ্ট, এক্সএমএল ইজ এ টেকনোলজি, or more precisely a specification that lets you implement structured authoring using plain text files. The term XML and structured authoring are often used almost interchangeably. অর্থাৎ আপনি এক্সএমএল এর যখন মানে স্ট্রাকচার অথরিং কথা বলতেছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে আপনি হচ্ছে এক্সএমএল ইউজ করতেছেন। আবার যখন আপনি এক্সএমএল ইউজ করতেছেন, এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি আপনার টেক্সট ফাইলগুলোকে হচ্ছে আপনি একটা স্ট্রাকচার অথরিং আনতে চান বা স্ট্রাকচার ওয়েতে ডেকোরেট করতে চান। So XML syntax. XML is a markup language which means that content is enclosed by tags. Tags আর কি, যে ওই যে আমরা যেটা ট্যাগ দিই আর কি, এই যে ট্যাগগুলা, এই ট্যাগ দিলে কিন্তু বোঝা যায় যে আমরা XML ফাইল ইউজ করতেছি। In XML, element tags are enclosed in angle brackets. এলিমেন্ট যে যখন আমি লিখলাম তখন বুঝলাম যে এটা হচ্ছে আমার XML, মানে ভেতরে হচ্ছে কি আমি যা যা লিখতেছি সেগুলো হচ্ছে আমার এলিমেন্টগুলা। দিস ইজ এন এলিমেন্ট টেক্সট। A enclosing tag is indicated by forwarding slash in front of element name. Attributes are stored inside the element tags. আপনি চাইলে আপনার অ্যাট্রিবিউটগুলোকে, মানে অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওইটার সম্পর্কে আরও বেশি ইনফরমেশন, দ্যাট মিনস মেটা ডেটা। এলিমেন্ট, মাই অ্যাট্রিবিউট, মাই ভ্যালু, দিস ইজ এলিমেন্ট টেক্সট। সো এলিমেন্ট ট্যাগ দিয়ে শুরু, আবার এলিমেন্ট ট্যাগ দিয়ে শেষ, আর মাঝখানে হচ্ছে কি আপনি আপনার অ্যাট্রিবিউটও অ্যাড করতে পারেন। আনলাইক HTML, XML does not provide a set of predefined tags. Instead মানে আগে থেকে কোনো predefined tag ইউজ করে না, instead you define your own tag and the relationships among the tags. আপনি আপনার নিজের মতো করে ট্যাগ ইউজ করতে পারেন এবং সেই ট্যাগগুলোর সাথে অন্যান্য ট্যাগের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে দিতে পারেন। This makes it possible to define and implement a content structure that matches the requirements of your information. এজন্য হচ্ছে কিন্তু এটা কিন্তু বেশি ইউজ করা হয়। সো আমরা একটা দেখি তাহলে, ধরেন আমি যেটাকে সাজাইছিলাম সেটাকে যদি আমরা যেটা আমরা লিখছিলাম একটু আগে ইনগ্রেডিয়েন্টের কন্টেন্ট বেসিসে লিখছিলাম, তো সেটা হচ্ছে কীভাবে সাজাই, যদি রেসিপি কুইজিন, এই কুইজিনটা হচ্ছে কি এটার মেটাডাটা বা অ্যাট্রিবিউট, ইটালিয়ান, এটা হচ্ছে অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, অথর আননোন, তারপর নেম দিলাম হচ্ছে কি ম্যারিয়ানা সস, নেমের হচ্ছে এটা আমার মতো করে সাজাইলাম আর কি। তারপর হচ্ছে কি ইনগ্রেডিয়েন্ট লিস্টের মধ্যে হচ্ছে কি আমি আবার ইনগ্রেডিয়েন্ট, মানে এটা কিন্তু আগের থেকে প্রিডিফাইন্ড না, আমি আমার মতো করে সাজাচ্ছি। ইনগ্রেডিয়েন্ট, কোয়ান্টিটি 2 টেবিল স্পুন, কোয়ান্টিটি শেষ করে দিলাম। আইটেম, অলিভ অয়েল, আইটেম শেষ করে দিলাম। আবার নতুন করে ইনগ্রেডিয়েন্ট নিলাম, মানে ইনগ্রেডিয়েন্ট শেষ করে দেওয়ার পরে নতুন করে আবার আরেকটা ইনগ্রেডিয়েন্ট নিলাম। কোয়ান্টিটি 2 ক্লোভস, কোয়ান্টিটি শেষ। আইটেম নিলাম গার্লিক আইটেম। প্রিপারেশন, মিন্সড প্রিপারেশন, ইনগ্রেডিয়েন্ট শেষ। আরেকটা ইনগ্রেডিয়েন্ট নিলাম, ঠিক একইভাবে সাজালাম। তারপর আরেকটা ইনগ্রেডিয়েন্ট নিলাম, এভাবে করে সাজানোর পরে
তারপর ইনগ্রেডিয়েন্ট লিস্টটা শেষ করে দিলাম। এরপর হচ্ছে ইনস্ট্রাকশন, যে সেটা হচ্ছে কি আমরা কিভাবে কিভাবে কাজগুলো করব, সেটা সেটা একটা ইনস্ট্রাকশন। তারপর রেসিপি দিয়ে শেষ করলাম। ইজি না বিষয়টা? একদমই ইজি। আমি আপনাকে যেভাবে দিয়ে দিব, মানে আমি আপনাকে ফার্স্টের টেমপ্লেটটা দিয়ে দিব, আপনি টেমপ্লেটের মতো করে ওই টেমপ্লেটের মতো করে আমি আপনাকে যেটা দিয়ে কাজ করতে পারবো একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলটা সাজাবেন, সাজানোর পরে হচ্ছে কি সেটাকে আপনি এক্সএমএল ফাইলে কনভার্ট করে ফেলবেন। ক্লিয়ার? জি স্যার। এক্সএমএল ফাইল বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলেন, বোঝাচ্ছি, আমি তো খুব স্পিডে বলছি, যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি ইয়েতে দেখাবো নি, সফটওয়্যার দেখাবো নি, বাট এখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। সো যদি আগে থেকে কারোর এইচটিএমএল করা করা থাকে বা করার এরকম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এক্সএমএলটা বোঝাটা খুবই ইজি। পার্থক্য এটাই যে এইচটিএমএল এর মধ্যে হচ্ছে কি আপনার ট্যাগগুলো আগে থেকে প্রি ডিফাইন করা থাকে, এখানে কিন্তু প্রি ডিফাইন না, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো XML is said to be well formed when basic tagging rules are followed. যদি আমি এটাকে ওয়েল ফর্ম বলতে পারবো তখনই যখন হচ্ছে কি একদম বেসিক ট্যাগিং রুল, যেটাকে হচ্ছে এটা হচ্ছে ফিক্স আর কি, ওগুলা ওগুলা বলবো, তখন সেটাকে বলা হবে হচ্ছে ওয়েল ফর্মড। অল ওপেনিং এলিমেন্টস হ্যাভ এ কারেসপন্ডিং ক্লোজিং এলিমেন্ট। যতগুলো আপনি ওপেনিং এলিমেন্ট দেন না কেন, আলটিমেটলি তার একটা কারেসপন্ডিং ক্লোজিং এলিমেন্ট থাকবেই। যেমন এলিমেন্ট দিয়ে শুরু করলাম, আবার এলিমেন্ট দিয়ে আমি শেষ করলাম, সরি যে এটা এলিমেন্ট দিয়ে আমি শেষ করলাম। অ্যান এমটি এলিমেন্ট ইউজিং এ টার্মিনেটিং স্ল্যাশ। এই যে টার্মিনেটিং স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে কি যে আমার এলিমেন্টটা শেষ হলো, বা আমার হচ্ছে কি এই ট্যাগটা শেষ হলো, ওপেনিং ট্যাগটা শেষ হলো আর কি। অ্যাট্রিবিউটের ইনফরমেশন ইজ এনক্লোজড ইন ডাবল কোটস। সো যদি আপনি অ্যাট্রিবিউট দিতে চান, সেই অ্যাট্রিবিউটটা কিন্তু ডাবল কোটের ভিতরে থাকবে। এই গেল। ট্যাগস আর নেস্টেড অ্যান্ড ডু নট ক্রস ওভার ইচ আদার। ট্যাগগুলো কিন্তু নেস্টেড মানে হচ্ছে একের অধিক যদি থাকে, ভিতরে ভিতরে থাকে, তারা কিন্তু একটার একটাকে ক্রস ওভার করবে না। যেমন এলিমেন্ট দিস ইজ স্ট্রং কারেক্ট, মানে এই কারেক্ট কথাটা হচ্ছে কি স্ট্রং আকারে, একটু বোল্ড আকারে আসবে, তারপরে হচ্ছে কি এলিমেন্ট। বিষয় মানে বুঝি নাই, এই এলিমেন্টটা হচ্ছে স্যার এইচটিএমএল এর মতনই তো একটা। হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল এর মতনই, জাস্ট স্ট্রং দিয়ে হচ্ছে কি আমি, বা যদি আমি এখানে বিআর ইউজ করতাম তাহলে হচ্ছে কি ওই ইয়া দেখাইতো আর কি, আপনার বোল্ড আকারে দেখাইতো। আর স্ট্রং নট কারেক্ট দিয়ে দেখাই দিলাম। ঠিক আছে? একদম ইজি। XML is said to be valid when the structure of the XML matches the structure specified in the structure definition. When the structure does not match, XML file is invalid. XML টা তখনই ভ্যালিড বলবো যখন হচ্ছে কি আপনার স্ট্রাকচারটা, স্ট্রাকচার অফ দ্য XML ম্যাচেস দ্য স্ট্রাকচার স্পেসিফাইড দ্য স্ট্রাকচার ডেফিনিশন। যখন আপনি আপনি স্ট্রাকচারটাকে ডিফাইন করে ফেলছেন, সেই ডিফাইন্ড স্ট্রাকচারটার সাথে XML স্ট্রাকচারটা স্পেসিফাই, মানে স্পেসিফাইড XML স্ট্রাকচারটা হচ্ছে ম্যাচ করতেছে, তখন আমরা বলবো যে এটা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু যদি ম্যাচ না করে আপনার স্পেসিফাইড ইনফরমেশন, আপনি যেটাকে টেমপ্লেটে বানাইছেন, তাহলে আমরা বলবো যে আমার এই XMLটা হচ্ছে ইনভ্যালিড। এই এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ইনভ্যালিড স্ট্রাকচার। আপনি ইনস্ট্রাকশনস আগে দিয়ে ফেলছেন, সেটা কিন্তু হবে না, ইনগ্রেডিয়েন্ট লিস্ট আগে আগে হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ইনভ্যালিড স্ট্রাকচার। ক্লিয়ার হচ্ছে বিষয়টা, কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড? জি স্যার। ঠিক আছে, আমি আজকে তাহলে আর এই পর্যন্ত রাখতেছি, আর সামনে আগাচ্ছি না, মাথা ব্যথা করতেছে। তো আপনারা তো কোশ্চেনই করেন না। সো হোপফুলি আপনাদের আজকের ক্লাস থেকে জানি না কেউ কিছু শিখছেন কিনা, তো এই পর্যন্ত হচ্ছে থাকুক। আর যারা যারা ছিলেন আপনারা আপনাদের আইডিটা একটু দিয়ে দেন, দিয়ে আপনারা হচ্ছে লিভ করতে পারেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড হয়েছে। সালেহিনের ইয়েটা পেয়েছি, বাকিদের আইডিগুলো একটু দিয়ে দেন। নাসরিন, ফরিদ শুনতে পাচ্ছেন? স্যার ফেরদৌস ভাই স্যার কারেন্ট চলে গেছে স্যার, এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আমি তো দিল না। আর ফরিদ,
আচ্ছা ঠিক আছে, ফরিদটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ। স্যার তামিল ভাই তো স্যার ঢাকার বাইরে, স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এটা কাউন্ট করে নিবনি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। মোটামুটি প্রায় 1 ঘন্টার উপরে ছিলেন হয়তোবা। সো এই ভিডিওগুলো হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর টপিকগুলো তো বইতে আসেই, বই তো দেয়াই আছে। সো অবশ্যই টপিকগুলো একটু কনসেপচুয়ালি পড়বেন। ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করবেন। আর যদি পসিবল হয় এক্সএমএল এর জন্য একটা ইয়া আপনার তৈরি করে ফেলেন, মানে যে কোনো একটা আইডি নামায় ফেলেন, নামায় ইনস্টল করে ফেলেন, অথবা নোটপ্যাডেও করতে পারেন। স্যার আপনি একটা স্যার লিঙ্ক দিলে স্যার ভালো হতো। আমার কাছে সবচেয়ে ভালো লাগে অক্সিজেনটা, আচ্ছা আচ্ছা ওই যে দেখাইছিলাম, দাঁড়ান আমি যদি দেখাই, অক্সিজেন এক্সএমএল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একদম বানাই আপনাদের সামনে দেখাবনি, আপনাদের জন্য যদি ভালো হয় আর কি, যদি আপনাদেরকে ফাইলটাও দিয়ে দেওয়া যায়। আর যদি প্রোলগের মধ্যে দেখাতে পারি তাহলে আরও ভালো, এই ফ্যামিলি ট্রিটা যেটা আরও ভালো হয়। ঠিক আছে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।